তিনি অত্যন্ত নির্যাতিত একজন মানুষ, নিজে তার পরিবারের প্রতি চরম নির্যাতন হয়েছে, সেই বিষয়গুলো তিনি মনে রাখবেন এবং ভবিষ্যতে তার এবং তার সরকারের ধারাও এই ধরনের একই রকমের পরিস্থিতির কেউ শিকার হবেন এটা তিনি চাইবেন না, এটাই আমরা প্রত্যাশা করতে চাই। 12ই ফেব্রুয়ারি আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ 2/3 সংখ্যাগরিষ্ঠ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে সরকার গঠনের একটা সুযোগ তৈরি করে দিয়েছে এবং সেই সুযোগের আলোকে আমরা দেখেছি গত 17ই ফেব্রুয়ারি সরকার গঠিত হয়েছে এবং 17 ফেব্রুয়ারি থেকে আজকে 20 ফেব্রুয়ারি সরকার প্র্যাকটিক্যালি কাজ করেছে, 2 দিন অফিস করেছে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ। আমরা দেখলাম যে এইবার একটা মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, সেখানে যেমন অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণরাও আছেন এবং বিপুল সংখ্যক এখানে নতুনদেরও একটা অন্তর্ভুক্তি ঘটেছে। আসলে তারেক রহমান এইবার নমিনেশনটাও এইভাবেই দিয়েছিলেন এবং পাশ করেও এসেছেন প্রতিনিধিরা এইভাবে এবং এরই প্রতিফলন মন্ত্রিপরিষদে গঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ নিয়ে জনমনে কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে, দুই একটা মন্ত্রণালয় নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য আছে, কিন্তু আমার কাছে ওভারঅল মনে হয়েছে যে তারেক রহমান তিনি 31 দফা এবং তার যে নির্বাচনী ইশতেহারে আগামী দিনে যে বাংলাদেশ তিনি গঠন করতে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতিটা মাথায় রেখেই তিনি তার মন্ত্রিপরিষদ ঢেলে সাজিয়েছেন এবং আজকে আমরা বলেছি যে 4 দিন সরকারের বয়স হয়েছে, এই 4 দিনে একটা সরকারকে মূল্যায়ন করার কোনো সুযোগ নেই। তবে আমাদের একটা কথা আছে যে মর্নিং শোজ দ্য ডে, প্রথমটা কিভাবে শুরু হয় এটার উপরই অনেক কিছু নির্ভর করে। আমরা দেখছি যে এই সরকারের যাত্রা শুরুর পর থেকেই তারেক রহমান বাংলাদেশের ঐতিহ্যগত বা প্রথাগত যে সরকার পরিচালনায় বিশেষ করে প্রধানমন্ত্রীর যে কর্মকাণ্ড, সেটা থেকে তিনি একটু ভিন্ন ভাবে নিজেকে উপস্থাপন করতে চাচ্ছেন। যেমন আপনি ধরেন বিষয়টা খুবই সিলি যে প্রধানমন্ত্রীর যাত্রাপথে জনদুর্ভোগ এড়ানোর জন্য তিনি যে পদ্ধতিটা অনুসরণ করেছেন, গাড়িবহরে গাড়ির সংখ্যা কমিয়েছেন, কোনো ট্রাফিককে ডিস্টার্ব না করেই তিনি চলাচল করছেন, তিনি সচিবালয়ে এসে প্রতিদিন অফিস করছেন, এগুলো কিন্তু এক ধরনের নতুন বার্তা আমাদের সামনে দিচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতিতে একটা বড় বিতর্কিত আলোচিত বিষয় ছিল যে ফ্যামিলি কার্ড ইমপ্লিমেন্টেশন, তিনি ইতিমধ্যেই এই ব্যাপারেও কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি মন্ত্রী পরিষদের এবং পার্লামেন্ট মেম্বারদেরকে কিছু নীতি নির্দেশনা দিয়েছেন, এর মধ্যে শুল্ক ফ্রি গাড়ি নিতে পারবে না, প্লটের জন্য আবেদন করতে পারবে না, বাহুল্য ব্যয় অর্জন করতে হবে, মানে বর্জন করতে হবে। এগুলো এক ধরনের যে নতুন সরকার কিভাবে তারা যাচ্ছেন সেটার কিন্তু এক ধরনের বার্তা বা কিভাবে যাবেন একটা বার্তা আমাদেরকে দিচ্ছে। তারপরেও যে প্রতিশ্রুতি জনগণকে দেওয়া হয় নির্বাচনী ইশতেহারের মাধ্যমে ফ্রম দ্য ডে ওয়ান, সেইগুলোর ব্যাপারে তিনি খুবই সিরিয়াস এবং সেইগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য কতগুলো দৃশ্যমান উদ্যোগও তিনি নিয়েছেন। আমরা চাই যে এই উদ্যোগগুলো যেভাবে তিনি গ্রহণ করেছেন সেটা আগামী দিনে অব্যাহত থাকবে এবং শুধু প্রতিশ্রুতি না, প্রতিশ্রুতি বাস্তবায়নেও যে তাদের একটা সাংবিধানিক এবং নৈতিক দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো সরকার পূরণ করবে। এইবারে যে সরকার দায়িত্বপ্রাপ্ত হয়েছে সেই সরকারটা কিন্তু অন্য অনেক সরকার চেয়ে একটু ব্যতিক্রম। এখানে অনেক মানুষের রক্তের বিনিময়ে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, বাংলাদেশ একটা নতুন অভিযাত্রার, গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাচ্ছে। সেখানে এই সরকারের কাছে জনপ্রত্যাশা অনেক। আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মানুষের দৈনন্দিন জীবন মানের উন্নয়ন, খাদ্য যে মূল্য যে ঊর্ধ্বগতি সেগুলো নিয়ন্ত্রণ, অর্থনৈতিক ক্ষেত্রে যে আমাদের অচল অবস্থা, বিদেশি বিনিয়োগের যে স্থবিরতা সেইগুলো হ্রাস করে কর্মসংস্থান, তরুণদের যে বেকারত্ব, সেইগুলোর অনেক প্রত্যাশার চাপ এই সরকারের কাছে আছে। ফলে এই সরকার ঢিলে ঢালেভাবে যাওয়ার কোনো সুযোগ নেই। এই প্রত্যাশা পূরণের জন্য তাদেরকে শুরু থেকেই কাজ করতে হবে এবং সেই কাজগুলো ইতিমধ্যে আমরা দেখছি যে কোনো কোনো ক্ষেত্রে তিনি শুরু করেছেন। আমরা আস্থা রাখতে চাই, কারণ এখনই আমাদের চূড়ান্ত মূল্যায়নের মতো কোনো সময় আসে নাই, কিন্তু আমরা আস্থা রাখতে চাই এবং তারেক রহমান এই দেশবাসীর কাছে যে স্বপ্ন দেখিয়ে তিনি ম্যান্ডেট লাভ করেছেন সেই ম্যান্ডেটের প্রতি তিনি সম্মান প্রদর্শন করবেন। তিনি অত্যন্ত নির্যাতিত একজন মানুষ, নিজে তার পরিবারের প্রতি চরম নির্যাতন হয়েছে, সেই বিষয়গুলো তিনি মনে রাখবেন এবং ভবিষ্যতে তার এবং তার সরকারের ধারাও এই ধরনের একই রকমের পরিস্থিতির কেউ শিকার হবেন এটা তিনি চাইবেন না, এটাই আমরা প্রত্যাশা করতে চাই এবং আশা করি তিনি সেই প্রত্যাশা রাখবেন এবং আগামী দিনে বাংলাদেশকে একটি সমৃদ্ধ একটা মানে টেকসই গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ এবং আমরা বলবো যে আত্মমর্যাদাশীল বাংলাদেশ এবং সর্বোপরি তিনি যে বলেছেন যে সবার আগে বাংলাদেশ, সেই সবার আগে বাংলাদেশ মানে এই ধারণাটাকে, এই
চেতনাটাকে তিনি ধারণ করেই আগামী দিনে তার সরকার পরিচালনা করবেন এবং এই ব্যাপারে তার যারা মন্ত্রিপরিষদের সদস্যরা আছেন তারা তাকে সহযোগিতা করবেন।